সারা বিশ্বের গণমাধ্যমে আজ বাংলাদেশকে নিয়ে খবর। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যমে স্থান পেয়েছে বাংলাদেশের দুই প্রভাবশালী গণমাধ্যম দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে হামলার খবর। ব্রিটিশ সরকার এরই মধ্যে ব্রিটিশ নাগরিকদেরকে জরুরি কারণ ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিষেধ করেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক দেশ। কেউ কেউ তো বাংলাদেশে উগ্রবাদী উত্থানের আশঙ্কার কথাও বলেছে। প্রশ্ন হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির কারণ কি? হাদিকে হত্যার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে, কিন্তু হত্যাকারীকে গ্রেফতারে ব্যর্থতার দায় কার? আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তারই বা দায় কার? দিনে দুপুরে হাদিকে গুলি করা হলো। জীবনের হুমকি থাকা সত্ত্বেও সংসদ নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন? হামলাকারী পালিয়ে যেতে পারে জেনেও তাকে আটকানোর চেষ্টা করা হলো না কেন? বৃহস্পতিবার হাদির মৃত্যু সংবাদ ঘোষণার পরে দেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাদের উপর ছিল? ঢাকায় সেনাবাহিনীর অফিসারদের সামনে প্রবীণ সাংবাদিক নুরুল কবির লাঞ্ছিত হলেন কেন? চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনে ইট পাটকেল নিক্ষেপ করল কারা? উত্তর খোঁজার আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সর্বশেষ ফেসবুক পোস্টে নজর দেয়া যাক। তিনি বলেছেন, জানার সাথে সাথেই ডেইলি স্টার এবং প্রথম আলোর নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তিনি। শফিকুল আলম জানান, তিনি অসংখ্য কল করেছেন, কিন্তু সময় মতো সাহায্য পৌঁছায়নি। কেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথায় কাজ হচ্ছে না? নাটাই কি আরও গুরুত্বপূর্ণ কারো হাতে? প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এসব বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর কাজ। কিন্তু এই বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কি? জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বেশ কয়েকজন এরই মধ্যে হামলার শিকার হয়েছেন। হাদির মৃত্যুর দিনে পাওয়া যায় আরেক সংগঠক জান্নাতারা রুমির লাশ। এদিকে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংবাদ পরিক্রমা দেখলে কোনোভাবেই মনে হয় না এগুলো আকস্মিক ঘটনা। হাদি নিজে অসংখ্যবার তার উপর হুমকির কথা বলেছেন, রুমি হুমকি পাওয়ার কথা বলেছেন। সামাজিক মাধ্যমে সেসব নিয়ে আলোচনা হয়েছে। বাস্তবে সবাই যেন সব কিছু জানে, শুধু সরকারের কাছেই এসব বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা অনেক দিন ধরেই আছে। কনস্পিরেসি থিওরির অনেকে বলেন, নির্বাচন হবে না, এমন কিছু ঘটনা ঘটবে যা নির্বাচনকে আটকে দেবে। অনেকে আবার বলছেন, তারেক রহমানের আসার আগে এসব ঘটনা তার আশাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। কেউ বলছেন, এ সরকার না থাকলেও নতুন ফর্মে অনির্বাচিত সরকারই আসবে দীর্ঘমেয়াদে। সামাজিক মাধ্যমে অনেকের পেছনে সামরিক বাহিনীর সংশ্লিষ্টতারও কথা বলছেন। আরেক দল এইসব ঘটনার জন্য ভারতের হাত দেখতে পাচ্ছেন। তাদের যুক্তি, সামনে পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন, বাংলাদেশে খারাপ পরিস্থিতি থাকলে তা বিজেপির জন্য ভালো। 5 আগস্টের ঘটনার পর গত বছর নভেম্বরে ভারতের মহারাষ্ট্রে নির্বাচন হয়। সে নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ইস্কন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ইস্কন মন্দিরে গিয়ে হাজির হন। ভোটে ভূমিধস বিজয় লাভ করে বিজেপি। একই ফর্মুলায় সম্প্রতি বিহারেও জয় পেয়েছে দলটি। পশ্চিম বাংলা এবং আসামেও বাংলাদেশ কার্ড ব্যবহার করতে চায় বিজেপি। সামাজিক মাধ্যমে কেউ কেউ তো এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকেও বিজেপির এজেন্ট বলে আখ্যা দিচ্ছেন। অনেকে আবার বলছেন, ভারতকে এমন সুযোগ করে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। কেউ কেউ দায়ী করছে জামায়াতকে, আবার কেউ বলছেন হাসিনার বিদায়ের পরে যারা সুবিধাভোগী হয়েছে তারা এত সহজে ক্ষমতা ছেড়ে দিতে চায় না। দায় যেই হোক, লাভ হয়েছে আওয়ামী লীগের। সরকার বিরোধী প্রচারণার আরেক হাতিয়ার পেয়েছে তারা। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যেখানে সবাই আওয়ামী লীগকে দায়ী করছিল, বৃহস্পতিবারের সহিংসতার পর দায় অনেকটাই সরকারের উপর পড়ে যায়। অন্যদিকে লাভ হয়েছে বিজেপির, লাভ হয়েছে সেই সব শক্তিগুলোর যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পছন্দ করে। আর ক্ষতিটা বাংলাদেশের মানুষের। হত্যা সন্ত্রাস করে যদি উদ্দেশ্য হাসিল করা যায়, তাহলে এই মহলটি বারবার একই পথ বেছে নেবে। বিপন্ন হবে মানুষের জীবন। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে এই মৃত্যুর মিছিল যেমন থামবে না, তেমনি মৃত্যুর পর যে সন্ত্রাস শুরু হয়েছে তাও হয়তো
চলতে থাকবে। এরই মধ্যে একটি অংশ বলছে, হাদির মৃত্যুর পর জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব নতুন করে শুরু হলো। কি সেই অসমাপ্ত কাজ? একটি বিপ্লবী সরকার। কাদের নেতৃত্বে তৈরি হবে সে সরকার? জুলাইয়ের শক্তি এনসিপি এবং তার সহযোগীরা এখন খুবই ক্ষীণ। জামায়াত এবং বিএনপি এখন নির্বাচনের ট্রেনে। তারা কি আবারও একটি অনির্বাচিত সরকারকে মেনে নেবে?